গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবে না। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেব, এর পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা। এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনের কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি, দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না, আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো, আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো,
যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে। অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল, যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে। হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে, আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা
একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে, তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখল যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম। কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস, তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি। আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল, তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতি ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানতো যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানোর ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজকেও ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায়, তাহলে ও আরও একটা শিকার পুরো করে ফেলবে। মৃত্যু এমন একটা ভয়ানক সত্যি, যেটা থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। কিন্তু আরও একটা কঠোর সত্যি এটাও, যে সত্যি মরে যাওয়ার পরেও সামনে আসতে পারে। আজকের কাহিনী দুটো বোনের, যারা অ্যাডপ্টেড চাইল্ড ছিল। ওরা কখনো নিজের মা বাবাকে দেখে আর নিজেদের জীবনটাকে অ্যাডপ্ট করা পরিবারে কাটিয়ে দিত। কিন্তু জীবনটা ওদের সাথে এমন খেলা খেলল, যে খেলায় ভালো খেলোয়াড়রাও হার মেনে যাবে। কি করছো নিধি? এখন তো বড় হয়ে গেছো, এবার তো মাটিতে খেলা বন্ধ করে দাও। আহ দিদি, তুমিও কি? কোথায় তোমরা? তোমাদের ঘরে যাও আর নিজেদের জিনিসপত্র প্যাক করে নাও। আমাদের নিয়ে যাওয়ার জন্য তোমাদের পরিবার নিচে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি যাও। কারণ পূজা আর নিধি অ্যাডপ্টেড চিলড্রেন ছিল, তাই প্রায় সময় ওদের ফ্যামিলিজ চেঞ্জ করতে হতো। ওদের জীবন এতদিন সুখেই কেটে চলেছিল। দিদি, সত্যি বলতে আমার এই পরিবারটা ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করছে না, কিন্তু আর অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের মতো অনাথদের জীবন এরকমই হয়।
এক বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়ি। দুই অ্যাডপ্টেড বোন নিজেদের জীবনের সংঘর্ষে অনেক ছোট ছিল। পূজা, যার বয়স ১৩ বছর ছিল, অপরদিকে ওর ছোট বোনের বয়স ১০ বছর ছিল। এখন ওদেরকে মার্ফি পরিবারে যাওয়ার ছিল। দিদি, তুমি কি জানো ওই মার্ফি আন্টিটা খুব বাজে। ওনার বাচ্চাদের প্রতি বিশেষ কোনো টান নেই, কিন্তু জানি না কেন ইনি আমাদের নিতে এসেছেন। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও শুনেছি যে এনার স্বভাব খুবই অদ্ভুত। ব্যবহারের তো আর বলে কথাই নেই। আগেও অনেক লোকেরা এদের এখান থেকে অনেক বাচ্চাদের উধাও হওয়ার গল্প বলেছিল, জানো? সোনা মারা, যাও বাইরে গাড়িতে বসে পড়ো। হ্যাঁ, সন্ধে নেমে এসেছে না? যাও, হ্যাঁ যাও। দুই বোন এখন মার্ফি পরিবারে পৌঁছে গেছিল, কিন্তু ওখানে ওদের এতদিনের সব থেকে ভালো এক্সপেরিয়েন্স হচ্ছিল। বাড়ি কোনো বড় প্রাসাদের থেকে কম ছিল না, আর আলোর দ্বারা আলোকিত ছিল এই বাড়ি। সেই রাতে দুই বোন শুয়ে পড়ে, আর পরের সকালে উঠে দেখে যে মার্ফি ওদের পাশেই বসেছিল। সোনা মারা, দেখো স্কুলে যাওয়াটা তো খুবই প্রয়োজন, তাই না? কিন্তু আমি তোমাকে দুটো রাস্তা দিচ্ছি। হ্যাঁ, হয় বাড়ির সব কাজ করো, না হলে স্কুলে যাও। পূজার পড়তে একটুও ভালো লাগতো না, সেই জন্য ও বাড়ির কাজ করাটাই ঠিক মনে করলো, আর নিধি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত করলো। প্রায় এক সপ্তাহ পর পূজা, ও পূজা, তাড়াতাড়ি ডাইনিং হলে পৌঁছে যাও, যাও। ডাইনিং হলে বসার পর নিধি, তুমি শুরু করো। আজ তোমার পছন্দ মতো খাবার তৈরি করেছি। পূজা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি জানি না যে তোমার আগের পরিবার কি ধরনের ছিল বা তাদের কি চিন্তাধারা ছিল, কিন্তু এই বাড়িতে আমরা সততাকে গুরুত্ব দিই, আর তুমি যাকে নিজের বোন বলো সেটা তোমার শুধু ভ্রম। এ তোমার কাল্পনিক মিত্র, আর এর থেকে বেশি আর কিছুই না, বুঝেছো? আর তুমি এখন ১৩ বছরের হয়ে গেছো, এখন এই সব ছেলে খেলা তোমায় ঠিক মানায় না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি কি নিধিকে দেখতে পান না? এ আমার কাল্পনিক বা স্বপ্নের কোনো ভ্রম নয়, ও আমার সত্যিকারের বোন। আপনি আমাদের দুজনকে অ্যাডপ্ট করেছেন, তাই না? না না পূজা, আমি শুধু তোমাকে অ্যাডপ্ট করেছি। আমি আর অন্য কোনো মেয়েকে জানি না। আর নিধি বলে যাকে তুমি ডাকতে থাকো না, আসলে তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। মার্ফির এই কথাগুলো শুনে পূজার খুব রাগ তো ধরছিল, কিন্তু ও নিজের মনের কথা বলে উঠতে পারেনি, আর মন খারাপ করে নিজের রুমে চলে গেল। পূজা নিজের মনেই বিড়বিড় করতে লাগল। আমি আমি কি পাগল? তাহলে কি নিধি নামের মেয়ে আসল জীবনে কেউ নেই? এইসব কি তাহলে আমার ভ্রম? আমার কি এই পাগলামি আর ছেলে খেলার জন্যই পুরনো পরিবারগুলো আমাকে ছেড়ে দিয়েছে? পূজা নিজের মনেই প্রশ্ন করে চলেছিল, আর তখনই দরজায় একটা আওয়াজ শোনা গেল। দরজার কাছে নিধি দাঁড়িয়ে হেসে চলেছিল। নিধি, নিধি তুমি? আমার বোন, ওই মার্ফি আন্টি আছে না, উনি আমাকে পাগল প্রমাণ করতে চাইছেন। উনি বলছেন যে তোমার কোনো অস্তিত্বই নেই, অথচ তুমি এখানে দাঁড়িয়ে আছো। সত্যি বলবে, এটা এটা কোথাও আমার ভ্রম বা পাগলামি নয় তো? সত্যি বলো। নিধির চোখে জল ছিল, আর কোনো রকম উত্তর না দিয়ে সোজা চলতে লাগলো, আর ও বেসমেন্টের কাছে গিয়ে উধাও হয়ে গেল। পূজা বেসমেন্টে পৌঁছে গেছিল, তখনই
ও কোঁকড়ানো চুল আর চেহারায় অনেক ভাঁজ কাটা দাগ থাকা মহিলাকে দেখতে পায়, যাকে ঠিক করে দেখলে বুঝতে পারা যায় যে এটা তো মিস মার্ফি। পূজা দেখল যে মার্ফি আসলে কোনো মানুষ নয়, বরং একটা নরভক্ষিণী ডাইনি। তখনই ও প্লাস্টিকের থলি থেকে একটা মৃতদেহ বাইরে বার করে। ওপরে বাল্ব ঝুলছিল, যেটার আলোয় পূজা পরিষ্কার দেখতে পায় যে ওই মৃতদেহ আর অন্য কারোর নয়, বরং নিধির ছিল। পূজা ভেতর থেকে কেঁপে উঠল, আর এখন ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর খুব ভয় লাগছিল আর কান্নাও পাচ্ছিল, কিন্তু যদি মার্ফি ওকেও এই সময় দেখে ফেলে তাহলে এটা নিশ্চিত যে সে ওকেও মেরে ফেলবে। পূজা পা টিপে নিজের ঘরে চলে আসে আর দরজা কষে বন্ধ করে কাঁদতে শুরু করে। এবার তো আগের চেয়ে আরো বেশি ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর ও নর্মাল হয়ে যায়। তখন ও একটা ভাবল যে আসলে পুরো ব্যাপারটা কি। আসলে ও এইমাত্র নিধির মৃতদেহকে দেখল, অথচ কিছুক্ষণ আগেই নিধির সঙ্গে ডাইনিং টেবিলে বসেছিল। তাহলে এটা নয় তো যে মার্ফি নিধিকে খুন করে দিয়েছে আর নিজের খুনি ক্যারেক্টারকে লুকোনোর জন্য নিধিকে অদৃশ্য প্রমাণ করার জন্য নাটক করছে? কিন্তু যদি এটা সত্যিও হয়, তবুও নিধিকে ও কি করে দেখতে পাচ্ছে? কারণ সে তো মরে গেছে। ওর মাথা এইসব ভেবে ভেবে ফেটে যাচ্ছিল। তখনই ও নিজের পাশে নিধিকে বসে থাকতে দেখে, যাকে দেখে ও খুব বেশি ভয় পেয়ে যায়। দিদি, তুমি ভয় পেও না, এটা সত্যি যে আমি মরে গেছি আর আমার নিজের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমার খুনি ওই ডাইনি মার্ফি। গত সপ্তাহের শনিবারের রাত্রিতে যখন তুমি ভোম্বল কাকুর সঙ্গে মেলা দেখতে গেছিলে না, তখন আমি ভুল করে মার্ফি আন্টির রুমে চলে গেছিলাম, যেখানে যেতে সে বারবার বারণ করত। মার্ফি আন্টির রুমে তার আসল রূপ ছিল, যেমন ভূতের কস্টিউম, বড় বড় নখ, সাদা চুল আর আর রক্তের বোতল। আমাকে মার্ফি আন্টি দেখে ফেলেছিল আর নিজের আসল রূপ লুকিয়ে রাখার জন্য উনি আমাকে ছল করে বেসমেন্টে ডেকে পাঠান আর মাথায় রড মেরে আমাকে মেরে দিলেন, আমার খুন করে দেন। আর সেখানেই আমাকে একটা প্লাস্টিকের থলিতে বেঁধে দেন, যাতে কেউ যেন আমার ব্যাপারে কখনো না জানতে পারে। এইটুকু বলে নিধি ওখান থেকে উধাও হয়ে যায়। মানে পূজা এখন পুরো ব্যাপারটা জেনে গেছিল। ওর খুব কান্না পাচ্ছিল, কারণ ওর আর ওর বোনের মধ্যে একটা খুবই বিশুদ্ধ সম্পর্ক ছিল, যে কারণে নিধির আত্মা মরে যাওয়ার পরেও ওকে দেখা যেত। পূজা ভেবে নিয়েছিল যে এখন ও যে কোনোভাবে নিধির সঙ্গে ন্যায় করবে, মার্ফিকে শাস্তি দেবে। আর সেই জন্য পরের দিন সকাল হতেই পূজা তৈমুর আঙ্কেলের বাড়িতে যায় আর তাকে সব কথা খুলে বলে। তৈমুর সেই লোক ছিল যে ওদের সেটেলমেন্ট মার্ফি পরিবারে করিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৈমুর মার্ফির আসল রূপের ব্যাপারে কিছুই জানত না। সন্ধেবেলায় পূজা তৈমুর আর পুলিশওয়ালাকে নিয়ে মার্ফি হাউসে পৌঁছয়। তাদেরকে বেসমেন্টে সেই মৃতদেহটা দেখানোর জন্য নিয়ে যেতে লাগলো। বেসমেন্টে পৌঁছানো মাত্রই তারা যেটা দেখল সেটা দেখে সবাই অবাক হয়ে পড়ল। সবাই দেখল মার্ফি ফাঁসের দড়িতে ঝুলছিল, আর এখন তার আসল ডাইনিওয়ালা রূপটাও পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই 200 বছরের বুড়িটাকে দেখা যাচ্ছিল। এখন তো মার্ফি মরে গেছিল, এখন এরপরে আর কিই বা হতে পারত। কিন্তু পূজা দেখল মার্ফির ঝুলে থাকা মৃতদেহের পাশে নিধি দাঁড়িয়ে হাসছিল। পূজা বুঝতে পেরে যায় যে এই ডাইনির এত ভয়ঙ্কর মৃত্যু কি করে হয়েছে। এর খুন
নিধি করেছে। সেটাই শেষবার ছিল যখন পূজা নিধিকে দেখেছিল। তারপরে নিধির দাহ সৎকার করা হলো। তারপর আর কখনো পূজা নিধিকে দেখতে পেল না। মার্ফির অন্ত যদিও খুব বেদনাদায়ক হলো, কিন্তু সে একটা নির্দোষের থেকে তার জীবন কেড়ে নিয়েছিল। দুটো বোনকে চিরকালের জন্য আলাদা করে দিল। আজ এই ঘটনাটা হয়ে অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু পূজা আজও সেই সময়গুলো যখন মনে করে তখন ও কেঁপে ওঠে। বিশেষ করে সেই সময়টা যখন মরে যাওয়ার পরও নিধির আত্মা ওকে সত্যি বলে দেয় আর মার্ফির পর্দা ফাঁস করে দেয়। সেই জন্য বলা হয়, মৃত্যু শুধু শরীরের হয়, আত্মা আর ভাবনা দুটো অমর থাকে। যদি সম্পর্ক আর ভালোবাসা পবিত্র হয়, তাহলে মৃত্যুর পরেও আপনার কাছের মানুষ আপনাকে রক্ষা করবে আর আপনার সাথে থাকবে। যদিও মার্ফি নিজের আসল লোভ লুকোনোর জন্য নিধিকে খুন করে দিয়েছিল, কিন্তু নিধির মৃত্যুর পরেও আসল সত্যিটা সামনে এসেই গেল। সমীর, রোহন, অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল। চারজন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল, আর চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার। আরে ভাই, আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে। হ্যাঁ, কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে, যা দেখে অডিয়েন্স মজা পাবে। আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে, আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে। কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ, ওখান অবধি আমরা পৌঁছবো কি করে? যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। চারজন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে। ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল, যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল। চারজন সেই রাতে সাহস জুটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ভাই, আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে, আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে। তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি? আমাদের লাভ স্টোরি বানাতে হবে, হরর স্টোরি নয়। অদিতি একদম ঠিক বলেছে। আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব, কেউ কিছু জানতেও পারবে না। চারজন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে, এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল? বন্ধ বা হলো আবার কোন জায়গায়? আমাদের সামনে পুরনো কবরস্থান। আরে তুই অযথা ভয় পাচ্ছিস, তোরা সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যা, আমি এখানে গাড়িটা সামলাই। ওকে গাইস, এটাই ঠিক হবে। সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অদিতি, প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে, যার বড় বড় দাড়ি আর লম্বা চুল ছিল, আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওদিকে যেও না, ওখানে মৃত্যু আছে। ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায়। পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে। কে তুমি? সরে যাও আমাদের রাস্তা থেকে। মৃত্যুর ছায়া রয়েছে, যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি। আমার খুব ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে। ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়।
তোমাদের সবার সময় এসে গেছে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে। না হলে সব কটা মরবে। ওই লোকটা এইভাবে কেন বলছিল? আরে ভাই, তুমিও না একটা পাগলের কথা বিশ্বাস করছো? ওর তো নিজেরই হুঁশ নেই। তাড়াতাড়ি চলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নি। তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাঁচ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। লাইব্রেরিতে অনেক রকমের পুরনো বই রাখা ছিল। তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে। ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায়। ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল, আর তার উপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল। এটা আবার কি বই? আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে? অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয়। ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী লেখা রয়েছিল, আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল। অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না। তুমি ভালো কোনো বই পেলে? এই দেখ, এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে, আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারিও করা রয়েছে। এই দেখ, ঠিক আছে, আমরা এটাকে না আমাদের ব্যাগে রেখে নিই, এটা আমরা পরে পড়ে নেব। এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি। অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল। হঠাৎ করে অদিতির মনে হলো যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয়, আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে, যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয়। কি হচ্ছে এটা? এইসব কি হচ্ছে? এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে? তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায়। ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায়। ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল, যার কাপড় দেখে ও একটা বেশ্যা প্রতীত হচ্ছিল। অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয়। রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী? ও, এরকম কাহিনী তো ধুম মাচিয়ে দেবে। যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো, যেন ওর হুঁশি উড়ে গেল। ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে, আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুমি তো রাজকুমারের প্রেমিকা, তাই না? যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি বাইরে কি করে এলে? ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল। অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল, কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল, আর অদিতির চোখ আর জিভ বাইরে চলে আসে। ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোনো দরকার। আমরা সব বই জমা করে নিয়েছি, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব। রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায়। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওখানে বসে কোনো বই পড়ছিল। আরে ইয়ার অদিতি, চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস? অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয়। অদিতির লাশ পাল্টি খেয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায়, আর ও জোরে জোরে চিৎকার করতে লাগে। কি হলো? কেন চিৎকার করছো? অদিতি, অদিতি, অদিতি! রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে, আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে। অদিতির এই অবস্থা কে করেছে হবে?
এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায় আর দুজনে নিচে পড়ে যায়। এই বইটা, এটা সেই বইটাই যেটা অদিতি নিজের কাছে রেখেছিল। রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে, তখনই ওখান থেকে ওই বেশ্যার ছবিটা উধাও হয়ে যায়। তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতির প্রাণ নিয়েছে হয়তো, আই এম শিওর। তখনই প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে সমীর গাড়ি নিয়ে এসে গেছিল। সিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই, তোমরা সবাই বাইরে চলে এসো, গাড়ি ঠিক হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায়। ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয়। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। কে তুমি, আর আমাদের কেন মারছো? আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয়। দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায়। লাইব্রেরির বাইরে থেকে সমীর এই সব কিছু দেখছিল। সমীর নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না, আমি জানতাম এই বইটা খুনি বই, সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম। বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না। সমীর বইয়ের ওপরে তাবিজ বেঁধে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগলো। বেচারা আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র। এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে। এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে। তখনই সমীর দেখতে পেল রোডের মধ্যিখানে ওই বেশ্যা দাঁড়িয়ে আছে। ও নিজের গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল। সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানেই সমাধি হয়ে যায়।